জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে এর আগেই আমরা জেনেছি, অর্থাৎ জীববৈচিত্র্য কী ভাবে মানুষকে উপকার করে সেইগুলো সম্পর্কে এর আগে আমরা দেখেছি এবং এটাও দেখেছি যে মানুষের বিভিন্ন অবিবেচকের মতো কাজকর্ম কিভাবে এই জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেরিতে হলেও মানুষ অবশেষে বুঝতে পেরেছে যে জীববৈচিত্র্য তাদের বেঁচে থাকার জন্য, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য জীববৈচিত্র্যের বেঁচে থাকাও কিন্তু খুবই প্রয়োজন এবং সেই কারণে মানুষ আস্তে আস্তে এই জীববৈচিত্র্য যাতে ধ্বংস না হয়ে যায়, জীববৈচিত্র্য যাতে প্রাকৃতিকভাবেই বা স্বাভাবিকভাবেই তাদের বংশ বৃদ্ধি করতে পারে, স্বাভাবিকভাবেই যাতে তারা পৃথিবীতে আমাদের মতো নির্ভয়ে বসবাস করতে পারে, সেই সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে মানুষ এই জীববৈচিত্র্যদেরকে মানে রক্ষা করার বিভিন্ন প্রয়াস করেছে সেইগুলো সম্পর্কে জানবো। এই যে জীববৈচিত্র্যগুলোকে রক্ষা করার যে প্রয়াস বা রক্ষা করার যে চেষ্টা, সেই রক্ষা করার চেষ্টাকেই বলা হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ বা কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। এই কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায় সেটাই আজকে আমরা জানবো। যে পদ্ধতির দ্বারা জীববৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর কাজে ব্যবহার করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর বন্দোবস্ত করা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় এবং জৈব বৈচিত্র্যকে ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়, তাকে জীববৈচিত্র্য সংরক্ষণ বা কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি বলে। অর্থাৎ এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ করা বা বায়োডাইভার্সিটি কনজার্ভ করা, সেটার মাধ্যমে আসলে কি করা হয়, সেটার মাধ্যমে আসলে জীবগুলোকে, বিভিন্ন ধরনের যে জীব রয়েছে তাদেরকে যাতে তাদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশ হোক বা প্রাকৃতিক পরিবেশের বাইরে হোক, যে কোনোভাবেই হোক তাদেরকে বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে রক্ষা করা হয় বা প্রোটেক্ট করা হয়। এবং কেন রক্ষা করা হয়, কিভাবে রক্ষা করা হয়, বিজ্ঞানসম্মতভাবে। অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব কি রয়েছে সেটা এর আগে আমরা দেখেছি। তো জীববৈচিত্র্যের সেই গুরুত্বগুলোকে বর্তমান প্রজন্ম যাতে সেই গুরুত্বটাকে কাজে লাগাতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মও যাতে সেই গুরুত্বটাকে একই রকমভাবে কাজে লাগাতে পারে, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সংরক্ষণ ব্যবস্থাটা করা হয়। এখন এই যে সমগ্র সংরক্ষণ ব্যবস্থাটা জীববৈচিত্র্যের, সেই সংরক্ষণ ব্যবস্থাটা দুরকমভাবে হয়। এক নম্বর হলো ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা এবং 2 নম্বর হলো এক্স সিটু সংরক্ষণ ব্যবস্থা। তো প্রথম আমি যেটা বলবো সেটা হলো ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা। ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা বলতে কি বোঝায়? যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো জীবকে তার স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থানে রেখে সংরক্ষিত করা হয়, তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা। অর্থাৎ এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে যে সমস্ত জীবগুলি, উদ্ভিদ বা প্রাণী আর কি, যারা বিপন্ন প্রায় অর্থাৎ বিপন্ন হয়ে এসেছে, যাদের অস্তিত্ব, সেই উদ্ভিদ বা প্রাণীগুলিকে তাদের নিজস্ব যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশে রেখেই সংরক্ষণের ব্যবস্থা করা হয় এই ধরনের পদ্ধতিতে। তো এই যে ইনসিটু সংরক্ষণ পদ্ধতিটা রয়েছে, এই ইনসিটু সংরক্ষণ আবার নির্দিষ্ট কতগুলি ভাবে করা হয়ে থাকে। যেমন 1 নম্বর হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, 2 নম্বর অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, 3 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভ এবং 4 নম্বর সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। তো প্রথম যেটা বলবো সেটা হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলতে কি বোঝায়?
কেন্দ্রীয় সরকার অধিগৃহীত ও নিয়ন্ত্রণাধীন যে অঞ্চলে বন্যপ্রাণী ও বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলা হয়। এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর, এই অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে। মানে এই অঞ্চলে যে প্রাকৃতিক পরিবেশ এবং জীবজ সম্পদ যেগুলো রয়েছে সেই জীবজ সম্পদগুলিকে জাতীয় পর্যায়ে সংরক্ষণ করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে। 2 নম্বর, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হলেও এই অঞ্চলটি কিন্তু যে রাজ্যে অন্তর্গত থাকে সেই রাজ্য প্রয়োজন অনুসারে কিন্তু আইন প্রণয়ন করতে পারে এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। 3 নম্বর, এই অঞ্চলে কোনো প্রকার শিকার বা চাষ করা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 4 নম্বর, এই অঞ্চলের উদ্যানের ভিতরে গোচারণ বা অন্যান্য গবাদি পশুর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 5 নম্বর, পর্যটক প্রবেশ করতে পারে কিন্তু কোনোভাবেই কোনো বন্য প্রাণীকে কিন্তু, বন্য প্রাণী বলেই শুধু নয়, কোনো রকমের বন্য প্রাণী বা উদ্ভিদকে কোনোভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করা চলবে না এবং এই অঞ্চলে পিকনিক বা চড়ুইভাতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের উদাহরণ কি? ভারতের প্রথম যে ন্যাশনাল পার্কটি রয়েছে বা জাতীয় উদ্যানটি রয়েছে সেটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়। 1936 সালে হিমালয়ের পাদদেশে হেইলি জাতীয় উদ্যান নামে এই জাতীয় উদ্যানটি বা ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হয় 1936 সালে। পরবর্তীকালে এটি কর্বেট ন্যাশনাল পার্ক বা কর্বেট জাতীয় উদ্যান নামে পরিচিত, যেটি বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই অঞ্চলটি কিন্তু মূলত বাঘের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলটির এই যে ন্যাশনাল পার্কটা, সেই ন্যাশনাল পার্কটার নামকরণ হয়েছে কিন্তু একজন শিকারীর নামে। জিম কর্বেট বলে একজন বিখ্যাত ব্রিটিশ শিকারী, যদিও শুধু শিকারী তিনি ছিলেন না, প্রকৃতিবিদও ছিলেন, একজন ব্রিটিশ কর্নেল পদমর্যাদার শিকারী জিম কর্বেট। তিনি তার আসলে এই অঞ্চলের প্রতি একটি বিশেষ অবদান ছিল। মানে সেই সময় এই অঞ্চলটাতে, মানে হিমালয়ের পাদভূমি অঞ্চলে প্রচুর বন্য বাঘ, লেপার্ড, এদের এত বেশি, মানে এদের সংখ্যা এতটাই বেশি ছিল, প্রায়শই সেখানকার সাধারণ মানুষকে কিন্তু এই বন্য প্রাণীরা খেয়ে ফেলতো। তো সেই কারণে এই অঞ্চলের স্থানীয় প্রশাসন, মানে রাজা মহারাজারা জিম কর্বেটকে প্রায়শই এই অঞ্চলে শিকার করার জন্যে আমন্ত্রণ করতেন এবং যাতে তারা সেখানকার প্রজাদেরকে রক্ষা করতে পারেন সেই জন্যই কিন্তু, সেই উদ্দেশ্যেই জিম কর্বেট সেখানে শিকার করতেন। তো যাই হোক, সেই কারণবশতই হয়তো এই জিম কর্বেটের নাম অনুসারে এই অঞ্চলটির নাম কর্বেট ন্যাশনাল পার্ক বা কর্বেট জাতীয় উদ্যান হিসেবে পরিচিত হয়েছে। আর এছাড়াও পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান বলতে যেমন সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন প্রকৃতপক্ষে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। এই বায়োস্ফিয়ার রিজার্ভের একটা সামান্য অংশ সুন্দরবন জাতীয় উদ্যান বা সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত। এছাড়া গরুমারা ন্যাশনাল পার্কও পশ্চিমবঙ্গে অবস্থিত। 2 নম্বর হলো অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে বিশেষ প্রজাতি কেন্দ্রিক অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বসবাস ও প্রজনন করতে পারে তাকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর, এই অঞ্চলগুলি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে, অর্থাৎ রাজ্য সরকার এর নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হলো যে এই অঞ্চলটি মুখ্য বন আধিকারিক বা কর্তব্যরত সরকারি এই অঞ্চলে মুখ্য বন আধিকারিক বা কর্তব্যরত সরকারি কার্যালয়ের অনুমতি ছাড়া কিন্তু কোনোভাবেই এই অভয়ারণ্যে প্রবেশ করা যায় না। অর্থাৎ
পর্যটকরাও কিন্তু এখানে প্রবেশ করতে পারে না অনুমতি ছাড়া। 3 নম্বর, এই অরণ্যের সীমানা বিধানসভার মানে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের সাহায্যে কিন্তু পরিবর্তন করা সম্ভব। তারপরে 4 নম্বর যেটা, সেটা হলো যে এই অঞ্চলে বন্যপ্রাণী হত্যা বা শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 5 নম্বর, এই অঞ্চলগুলি অর্থাৎ অভয়ারণ্য বা স্যাংচুয়ারি একটি বিশেষ ধরনের প্রজাতিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে গির অভয়ারণ্য, গুজরাটের যে গির অভয়ারণ্য রয়েছে, সেই গির অভয়ারণ্য মূলত এশিয়াটিক লায়ন বা ভারতীয় সিংহ বা এশিয়ার সিংহের সংরক্ষণের জন্য কিন্তু ব্যবহৃত হয়। এছাড়াও এখানে নীলগাই সংরক্ষণ করা হয়, কিন্তু মূলত এটা ভারতীয় সিংহ বা এশিয়াটিক সিংহের সংরক্ষণের জন্য বিখ্যাত। এছাড়া পশ্চিমবঙ্গের চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। সেই চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রধানত হাতি সংরক্ষণ করা হয়। হাতি ছাড়াও গাউর সংরক্ষণ এখানে করা হয়ে থাকে। এছাড়া কেরালার পেরিয়ার অভয়ারণ্য রয়েছে। সেই পেরিয়ার অভয়ারণ্য মূলত হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত, কিন্তু এছাড়াও এখানে ব্ল্যাক প্যান্থার, গাউর, লেপার্ড, কালো নীলগিরি লেঙ্গুর বা ব্ল্যাক নীলগিরি লাঙ্গুর, হর্নবিল ইত্যাদি প্রাণী এই অঞ্চলে সংরক্ষিত করা হয়। 3 নম্বর হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। 1975 সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা ম্যাব প্রোগ্রাম, এই প্রোগ্রামটার কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা সমগ্র পৃথিবী জুড়ে স্বীকৃত হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝায়? কোনো বিশেষ বাস্তুতন্ত্র সমন্বিত বৃহৎ একটি অঞ্চলকে বহুমুখী ব্যবহারের উপযোগী এবং নির্দিষ্ট ক্রিয়াকর্মের ভিত্তিতে কতগুলি নির্দিষ্ট অংশে বিভক্ত করে সংরক্ষণ করা হলে তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়ে থাকে। এই বায়োস্ফিয়ার রিজার্ভের মূলত 4টি উদ্দেশ্য রয়েছে। কি কি সেই 4টি উদ্দেশ্য? 1 নম্বর হলো সংরক্ষণ, 2 নম্বর গবেষণা, 3 নম্বর শিক্ষা এবং 4 নম্বর স্থানীয় সহযোগিতা। অর্থাৎ এই অঞ্চলগুলোতে শুধুমাত্র যে বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছে তাই নয়, বন্যপ্রাণী সংরক্ষণের সাথে সাথে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ সংক্রান্ত গবেষণা করা হয় এবং শিক্ষার প্রসার ঘটানো হয় বন্যপ্রাণ বিষয়ে, এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষকে এই শিক্ষিত বন্যপ্রাণ সম্পর্কে শিক্ষা প্রদানের পাশাপাশি স্থানীয় মানুষকে কিভাবে এই সংরক্ষণের বিষয়ে ইনভলভ করা যায় বা অন্তর্ভুক্ত করা যায় সেই প্রচেষ্টা কিন্তু এখানে করা হয়। এবার এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেই বায়োস্ফিয়ার রিজার্ভের মূলত 3টে অংশ থাকে। কি কি? 1 নম্বর কোর অঞ্চল, 2 নম্বর বাফার অঞ্চল এবং 3 নম্বর ট্রানজিশন অঞ্চল। প্রথম হচ্ছে কোর অঞ্চল। কোর অঞ্চলে মানুষের প্রবেশাধিকার কিন্তু একদম আইনের সাহায্যে নিষিদ্ধ, অর্থাৎ কোনো মানুষ এখানে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। এই অঞ্চলে কোনো স্থানে এই অঞ্চলে কোর অঞ্চলে জীব এবং বাস্তুতন্ত্র তার ফলে কি হচ্ছে, সম্পূর্ণরূপে আইন দ্বারা সংরক্ষিত, এবং এই স্থানে কোনো রকমভাবেই কিন্তু কোনো বিশৃঙ্খলা ঘটানো যাবে না। তবে 2 নম্বর হচ্ছে বাফার অঞ্চল। কোর অঞ্চলকে ঘিরে থাকে বাফার অঞ্চল। এই বাফার অঞ্চলে মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে মানুষ এখানে প্রবেশ করতে পারে এবং এখানে বিভিন্ন ধরনের গবেষণা, শিক্ষামূলক কাজকর্ম এবং সম্পদ সংগ্রহের জন্য সাধারণ মানুষকে কিন্তু প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।
আর সবচেয়ে বাইরের যে অঞ্চলটি রয়েছে সেই বাইরের অঞ্চলটিকে বলা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। এই ট্রানজিশন অঞ্চলে স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীদের সমান কিন্তু প্রবেশাধিকার রয়েছে, এবং এই অঞ্চলে যে স্থানীয় বাসিন্দা রয়েছে সেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বসবাস, চাষবাস, পর্যটন এবং বিভিন্ন বিনোদনমূলক কাজকর্ম এখানে কিন্তু সম্পন্ন হয়। ভারতের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে সেটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়, এবং সেটি কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এই তিনটি রাজ্য জুড়ে অবস্থিত, এবং তার নাম হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত, তার মধ্যে হাতি উল্লেখযোগ্য। এছাড়াও গাউর, লেপার্ড, নীলগিরি লাঙ্গুর ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন রকমের উদ্ভিদের প্রজাতি এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন। সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে প্রধানত বাঘের সংরক্ষণ করা হয়। এছাড়াও কুমির সংরক্ষণও কিন্তু এখানে করা হয়, এবং এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ অন্তর্গত সজিনাখালি বা সজনেখালি বলে একটি জায়গা রয়েছে, যেখানে কিন্তু পাখির সংরক্ষণ করা হয়। তো এই প্রসঙ্গে উল্লেখ্য যে পাখিদের সংরক্ষণের জন্য বিশেষ ধরনের কতগুলো বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি পাখিরালয় বা বার্ড স্যাংচুয়ারি বলা হয়। যেমন তাদের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য হলো ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, রাজস্থানে অবস্থিত ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, তারপরে হরিয়ানাতে অবস্থিত সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি। এইগুলি হলো কতগুলো বিখ্যাত বার্ড স্যাংচুয়ারি। আবার পশ্চিমবঙ্গের এই সজিনাখালিতে অবস্থিত পাখিরালয় বা বার্ড স্যাংচুয়ারি। তো পরবর্তী যে ইনসিটু সংরক্ষণটার কথা বলবো সেটা হলো সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। নির্দিষ্ট কোনো অরণ্যে বন্যপ্রাণীর সংখ্যা কমে গেলে সংরক্ষণের উদ্দেশ্যে রাজ্য বন বিভাগের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়কালের জন্য জনগণের প্রবেশ নিষিদ্ধ করে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। এই রকমের অরণ্যকে বলা হচ্ছে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বা কনজার্ভ ফরেস্ট, অর্থাৎ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলগুলিও, এবং রাজ্য সরকার যদি প্রয়োজন বোঝে তখন প্রয়োজন অনুসারে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করতে পারে। এই অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এই অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো যে ভারতীয় বন আইন 1927 অনুযায়ী রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে যে কোনো অঞ্চলকে কিন্তু এই সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করতে পারে। 2 নম্বর, এই অঞ্চলের আয়তন যথেষ্ট ছোট হয়। 3 নম্বর, বন্যপ্রাণীরা জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত নির্ভয়ে এই অরণ্যে বসবাস করতে পারে। 4 নম্বর, বনজ উদ্ভিদ, প্রাণী, বাস্তুতন্ত্র ইত্যাদি একত্রে এই অঞ্চলে সংরক্ষিত হয়। এবং 5 নম্বর, কোনো এই অরণ্যে কিন্তু প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে গবেষণার প্রয়োজনে বিশেষ অনুমতি সাপেক্ষে এই অঞ্চলে প্রবেশ করা যায়। তো এই রকমভাবে কতগুলি পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ বন্য প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে রেখে বন্যপ্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, যেটাকে ইনসিটু সংরক্ষণ বলা হয়ে থাকে। এই ইনসিটু সংরক্ষণের যদি দুটি সুবিধের কথা বলা হয় তখন বলতে হবে যে ইনসিটু সংরক্ষণ দীর্ঘদিন ধরে কিন্তু এখানে সংরক্ষণ করা যায়। আর 2 নম্বর, এখানে ইনসিটু সংরক্ষণের মাধ্যমে এই বন্যপ্রাণীর বিবর্তন কিন্তু ব্যাহত হয় না, অর্থাৎ বিবর্তনের সহায়ক এখানে ইনসিটু সংরক্ষণ করার মাধ্যমে কিন্তু বিবর্তনের প্রক্রিয়া কখনো ব্যাহত হয় না। আর অসুবিধা কি? যেমন এই অঞ্চলে সবসময় মানে ইনসিটু সংরক্ষণের জন্য সবসময় বনাঞ্চল বৃহৎ হয় না, অর্থাৎ বৃহৎ একটা বনাঞ্চলকে ইনসিটু সংরক্ষণের জন্য ব্যবহার করা যায় না।
সব সময়। তারপরে 2 নম্বর, পরিচালন ব্যবস্থা কিন্তু ইনসিটু সংরক্ষণের জন্য যথাযথ থাকে না। বিশেষত ভারতের মতো দেশের ক্ষেত্রে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাটা পরিচালনা করার জন্য যে ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের মতো দেশে এখনো পর্যন্ত কিন্তু নেই। এরপর যেটা বলবো সেটা হলো এক্স সিটু সংরক্ষণ। কোনো বিপন্ন জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে নিয়ে কৃত্রিম উপায়ে বিশেষ প্রতিরক্ষা ও সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে কোনো জীবকে যখন কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে আর বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, তখন তাদের স্বাভাবিক বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সেখানে তাদের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। এই ধরনের সংরক্ষণই হলো এক্স সিটু সংরক্ষণ। এই এক্স সিটু সংরক্ষণের মাধ্যমে কিন্তু সমগ্র জীবদেহেরও সংরক্ষণ করা হয়, আবার কিছু ক্ষেত্রে জীবদেহের অংশের অর্থাৎ জীবদেহাংশের সংরক্ষণও করা হয়ে থাকে। তো প্রথম আমি সমগ্র জীবদেহ সংরক্ষণের পদ্ধতিগুলো সম্পর্কে বলবো। তো সমগ্র জীবদেহ সংরক্ষণের পদ্ধতির মধ্যে প্রথম হলো বটানিক্যাল গার্ডেন। বিপন্ন বা বিপদগ্রস্ত ও বন্য পরিবেশে প্রায় বিলুপ্ত উদ্ভিদগুলিকে একটি নির্দিষ্ট ঘেরা অঞ্চলে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকেই বলা হচ্ছে, বা সংরক্ষণ করার এলাকাকে বলা হচ্ছে বটানিক্যাল গার্ডেন। এই বটানিক্যাল গার্ডেনে বৈশিষ্ট্যগুলো কি? এই বটানিক্যাল গার্ডেনে বিভিন্ন পরিবেশের বিভিন্ন ধরনের বিরল উদ্ভিদকে প্রতিপালন ও সংরক্ষণ করা হয়। সমস্ত উদ্ভিদ প্রজাতিগুলির সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেবেল করে দেয়া থাকে, যা দর্শনার্থীদের কোনো উদ্ভিদকে শনাক্ত করতে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে রাখা থাকে এবং সেই উদ্ভিদগুলোর যে লোকাল নেম বা সাধারণ নাম এবং যে বিজ্ঞানসম্মত নাম দুটোই দেয়া থাকে, যাতে সাধারণ মানুষ সেই উদ্ভিদটি সম্পর্কে জানতে পারে। 3 নম্বর, এই স্থানে সাধারণত গবেষণা কেন্দ্র, গ্রিন হাউস, হার্বেরিয়াম, অর্কিড হাউস, পাম হাউস, মিউজিয়াম ইত্যাদি রাখা থাকে। গ্রিন হাউসে তাপমাত্রা, আর্দ্রতা প্রভৃতি নিয়ন্ত্রণের সাহায্যে বিভিন্ন ফুল, ফল, সবজি ইত্যাদি প্রতিপালন করা হয়। আর এছাড়া যে কোনো বটানিক্যাল গার্ডেনেই যেটা থাকে সেটা হলো শুষ্ক উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ হার্বেরিয়াম এখানে থাকে। আর এছাড়াও বিভিন্ন বটানিক্যাল গার্ডেনে, সব বটানিক্যাল গার্ডেনে যে একবারেই থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বটানিক্যাল গার্ডেনে প্রধানত থাকে যেগুলো বৃক্ষ সংরক্ষণের এলাকা থাকে, যেটাকে আর্বোরেটাম বলা হয়। বৃক্ষ জাতীয় উদ্ভিদকে সংরক্ষণ করে রাখার এলাকাটাকে বলা হচ্ছে আর্বোরেটাম। তারপরে অর্কিড জাতীয় উদ্ভিদকে সংরক্ষণ করে রাখার জন্য বলা হচ্ছে, যে জায়গাটা সংরক্ষিত থাকে তাকে বলা হচ্ছে অর্কিডেরিয়াম। এবং বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের বাঁশ জাতীয় উদ্ভিদকে সংরক্ষণ করে রাখার জন্য বটানিক্যাল গার্ডেনের যে এলাকাগুলি থাকে তাকে ব্যাম্বুসিটাম বলা হয়। এই রকম আর্বোরেটাম, অর্কিডেরিয়াম, ব্যাম্বুসিটাম এই ধরনের বেশ কিছু অঞ্চল কিন্তু বটানিক্যাল গার্ডেনে থাকে। তার মানে সমস্ত বটানিক্যাল গার্ডেনেই যে থাকে এমন কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ বটানিক্যাল গার্ডেনেই কিন্তু বড় বড় বটানিক্যাল গার্ডেনে এই অঞ্চলগুলো থাকে। তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বটানিক্যাল গার্ডেন, এটি ভারতের সবচেয়ে বড় এবং এশিয়ার অন্যতম বৃহৎ বটানিক্যাল গার্ডেন। এবং এখানে একটি বিশালাকার বটগাছ রয়েছে, যেটি দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি নামে পরিচিত। এছাড়া অর্কিড এবং পাম গাছের সংরক্ষণের ব্যবস্থা এখানে রয়েছে এবং এখানকার হার্বেরিয়ামে প্রায় 12,000 প্রজাতির নমুনা সংরক্ষিত করা রয়েছে। আর এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় যে বটানিক্যাল গার্ডেনটি সেটা ইংল্যান্ডের কিউতে অবস্থিত, যেটি রয়্যাল বটানিক গার্ডেন হিসেবে পরিচিত।
তারপরে 2 নম্বর হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা আসলে কি, বিভিন্ন ধরনের মানে বন্য পরিবেশে বিলুপ্ত, অতি সংকটাপন্নভাবে বিপন্ন ও বিপদগ্রস্ত প্রাণীদের একটি ঘেরা অঞ্চলে রেখে, সংরক্ষণ করা হয়, কৃত্রিমভাবে যে ঘেরা অঞ্চলে রেখে সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে চিড়িয়াখানা বা জুলজিক্যাল পার্ক। এখানকার বৈশিষ্ট্য কি, বিভিন্ন দেশ বিদেশের প্রাণী সংগ্রহ করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ তৈরি করে এখানে কিন্তু প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। 2 নম্বর, সংরক্ষিত প্রাণীদের রক্ষণাবেক্ষণ, প্রজনন ও প্রয়োজনে তাদের প্রাকৃতিক পরিবেশে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 3 নম্বর যেটা একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে জনসাধারণের প্রমোদের জন্য প্রাণীদের প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে, অর্থাৎ সাধারণ মানুষকে প্রাণীদের সম্পর্কে অনেক বেশি উৎসাহিত করে তোলার ক্ষেত্রে এই চিড়িয়াখানার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ সাধারণ মানুষ প্রাণী চেনার উদ্দেশ্যে কিন্তু চিড়িয়াখানায় যায় এবং তার মাধ্যমেই অনেক প্রাণী সম্পর্কে কিন্তু জানতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রাণীগুলো সংরক্ষণের ব্যবস্থাও কিন্তু চিড়িয়াখানায় হচ্ছে, এবং তার সাথে সাথে মানুষকে সচেতন করাও সম্পন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা, গৌহাটির মানে আসামের গৌহাটির চিড়িয়াখানা, তারপরে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা ইত্যাদি উল্লেখযোগ্য। এবার 2 নম্বর যে এক্স সিটু সংরক্ষণের পদ্ধতিটার কথা বলবো, সেখানে কিন্তু সম্পূর্ণ জীবদেহ সংরক্ষণ করা হয় না, এখানে জীবদেহের অংশবিশেষ সংরক্ষণ করা হয়, এবং এই যে জীবদেহের অংশবিশেষ সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। সেই পদ্ধতিকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। এই ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলতে কি বোঝায়, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু, বীজ, প্রাণীর জার্মপ্লাজম প্রভৃতি সংরক্ষণ করা হয়, অর্থাৎ এক কথায় বিভিন্ন জীবদেহের অংশ সংরক্ষণ করা হয়, তাকে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলে। এই ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে তাহলে দেখা গেল যে বিভিন্ন জীবদেহের অংশ এখানে সংরক্ষণ করা হয়। যেমন এখানে কি সংরক্ষণ করা হয়, বিভিন্ন প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয়। এই যে বিভিন্ন প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু, এই শুক্রাণু ও ডিম্বাণুকে একত্রে বলা হয় জার্মপ্লাজম। তো যে জায়গায় এই লিকুইড নাইট্রোজেনে জার্মপ্লাজম সংরক্ষণ করা হয় সেই জায়গাকে বলা হয় জার্মপ্লাজম ব্যাংক। আবার যে জায়গায় উদ্ভিদের শুধুমাত্র বীজ সংরক্ষণ করা হয় লিকুইড নাইট্রোজেনে সেই জায়গাকে বলা হয় বীজ ব্যাংক বা সিড ব্যাংক। আবার যে জায়গায় উদ্ভিদের পরাগরেণু নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং পরবর্তীকালে জীবিত উদ্ভিদের সঙ্গে পরাগযোগ ঘটানোর কাজে ব্যবহার করা হয়, তাকে পরাগরেণু ব্যাংক বা পোলেন ব্যাংক বলে। আবার বিভিন্ন লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর ডিএনএ বা জিন সংরক্ষণ করে রাখা হয় আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য। এই জায়গাগুলোকে বলা হয় জিন ব্যাংক। শস্য উদ্ভিদের সমগ্র জিন এবং তাদের বিভিন্ন বন্য ভ্যারাইটিগুলির জিন সংরক্ষণ করে ভবিষ্যতে যেমন উন্নত গুণযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়, তেমনি তাদের অবলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। পৃথিবীর বিবর্তনের ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে পৃথিবীতে মোট 5টি বড় বড় মানে মাস এক্সটিংশন বা গণ অবলুপ্তির ঘটনা ঘটেছে, এবং সেই অবলুপ্তির ফলে বহু জীব পৃথিবী থেকে সম্পূর্ণরূপে কিন্তু হারিয়ে গিয়েছে। এই সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়ার ঘটনা বা অবলুপ্তির ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, তার হাত থেকে এখনকার বেশ কিছু জীবকে রক্ষা করার জন্য তাদের জিন
বা ডিএনএ কিন্তু এইরকম জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়। এটা সম্পূর্ণরূপেই এই ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে করা হয়ে থাকে। এই ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশনের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কি? এই ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণের অতিরিক্ত নিম্ন তাপমাত্রায় জীবদেহের বিভিন্ন অংশ অর্থাৎ জননকোষ বা দেহকোষ, বীজ, পরাগরেণু ইত্যাদি সংরক্ষণ করা হয়। কেন করা হয়? তার কারণ নিম্ন তাপমাত্রায় জীবাণুর উৎসেচক কাজ করে না, তার ফলে এই উপাদানগুলো কিন্তু কোনো রকমভাবেই নষ্ট হয় না। 2 নম্বর, ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষিত উপাদানটিকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে উপাদানকে ধীরে ধীরে ঠান্ডা করার পদ্ধতিকে বলা হয় ভিট্রিফিকেশন। এই ভিট্রিফিকেশন হওয়ার ফলে উপাদানটি দ্রুত জমে যায় এবং কোনো গঠনগত ত্রুটি কিন্তু এক্ষেত্রে হয় না। যেমন ভারতে কিন্তু এই ধরনের বেশ কিছু সংস্থা ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশনের কাজ করে। যেমন আমাদের এই বটানিক্যাল গার্ডেনে অবস্থিত বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মানে বটানিক্যাল গার্ডেনেই, আমাদের পশ্চিমবঙ্গের যে শিবপুর বটানিক্যাল গার্ডেন, সেখানেই বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর। সেই সদর দপ্তরে এবং নতুন দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্স বা সংক্ষেপে NBPGR, ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্স, সেখানে কি করা হয়? সেখানে কিন্তু এই ক্রায়ো প্রিজার্ভেশনের পদ্ধতি অবলম্বন করা হয়। শিবপুরে মূলত জার্মপ্লাজম ব্যাংক এবং NBPGR এ মূলত জিন ব্যাংক কিন্তু পরিচালনা করা হয়। আর এছাড়া আমেরিকার সান ডিয়েগো বলে একটি শহরে 1976 সালে প্রায় 800 প্রজাতির প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু -196 ° সেন্টিগ্রেড হিমায়িত করে সংরক্ষিত করা হয়েছে। এবং এই যে জায়গাটা, এই সান ডিয়েগোর এই অঞ্চলটি, সান ডিয়েগোতে এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্রোজেন জু বা হিমায়িত চিড়িয়াখানা। তো এই যে এক্স-সিটু সংরক্ষণ রয়েছে, এই এক্স-সিটু সংরক্ষণের সুবিধা কি? এই এক্স-সিটু সংরক্ষণের সুবিধা হচ্ছে যে সর্বদা এই ধরনের সংরক্ষণের ক্ষেত্রে বন্দি দশাতেও কিন্তু প্রজনন ঘটিয়ে বন্য প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়। তারপরে 2 নম্বর, মানুষের তত্ত্বাবধানের প্রয়োজন হয়। মানুষের তত্ত্বাবধানের মাধ্যমে অন্যান্য সাধারণ মানুষকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বন্যপ্রাণ সম্পর্কে শিক্ষা দান করা সম্ভব হয়। আর অসুবিধা কি? সবসময় এক্স-সিটু সংরক্ষণের জন্য অনুকূল পরিবেশ কিন্তু গড়ে তোলা যায় না। আর 2 নম্বর হচ্ছে, এক্স-সিটু সংরক্ষণের মাধ্যমে কিন্তু বিবর্তনের পদ্ধতিটি ব্যাহত হয়, অর্থাৎ বিবর্তন কিন্তু এক্স-সিটু সংরক্ষণের মাধ্যমে সম্পন্ন হয় না, অর্থাৎ এটি বিবর্তনের সহায়ক নয়। তাহলে তোমরা দেখলে যে জীববৈচিত্র্যকে কিভাবে সংরক্ষণ করা হয়। দেখলে যে ইন-সিটু সংরক্ষণের মাধ্যমে জীবকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে রেখেই সংরক্ষণ করা হয়, আর এক্স-সিটু সংরক্ষণের মাধ্যমে জীবদেরকে কৃত্রিমভাবে একটা পরিবেশ তৈরি করে সেখানে সংরক্ষণ করা হয়। ইন-সিটু এবং এক্স-সিটু সংরক্ষণের দুটো করে সুবিধা এবং অসুবিধার কথাও তোমাদেরকে বলা হয়েছে। এই সুবিধা এবং অসুবিধার উপর ভিত্তি করে এবং অবশ্যই সংজ্ঞাটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু এই ইন-সিটু এবং এক্স-সিটু সংরক্ষণের পার্থক্যটা নিজেরা তৈরি করবে। ইন-সিটু সংরক্ষণ এবং এক্স-সিটু সংরক্ষণের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা তোমরা এই আমি যে সুবিধা এবং অসুবিধাগুলোর কথা বলেছি সেগুলো থেকে তৈরি করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। এর পরের দিন আমরা এই জীববৈচিত্র্য সংক্রান্তই, জীববৈচিত্র্যকে রক্ষা করার ক্ষেত্রে মানুষের আর কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।